বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা প্রাইমারি টেট পরীক্ষার উপযোগী অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা 9 নম্বর প্র্যাকটিস সেট। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 13% লাভে বিক্রয় করে। যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ই 36 টাকা করে কম হতো তখন আরও 6% বেশি লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, এই অঙ্কগুলো যেখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান পরিমাণ টাকা করে কমছে বা বাড়ছে, সেই সব অঙ্কের ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, যে টাকাটা বাড়ছে বা কমছে, যেমন ক্রয় মূল্য বিক্রয় মূল্য এখানে 36 টাকা করে কমছে, বাড়ছে বললেও সেই সংখ্যাটা আমি লিখতাম, ইন্টু আগে 13% লাভ হতো, এখন আরো 6% বেশি লাভ হচ্ছে, অর্থাৎ 13 আর 6 19, এখন কত হচ্ছে? আগে 13 ছিল, এখন 6 বেশি হচ্ছে, মানে এখন 19 হচ্ছে। আর এই যে ফ্র্যাকশনটা আছে যে আরো কত বেশি হতো, সেটাকে নিচে যদি আমি বসিয়ে দিই তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর হবে 114, যেটা অপশন নাম্বার 3-তে আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা, কেন 36 × 19/6, সেটা একটু দেখে নাও। এই পরীক্ষার সময় তোমাদের কিন্তু এটাই মনে রাখতে হবে, তার কারণ খুব তাড়াতাড়ি অঙ্ক করতে গেলে তোমাকে এইভাবে করতে হবে। এবার এই ফর্মুলাটা আমি যেটা এখানে করলাম সেটা কিভাবে এলো সেটা একটু দেখে নাও। আমি মনে করছি বস্তুটার ক্রয় মূল্য এটা হচ্ছে 100x টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 13% লাভ করছে, তাহলে 100 টাকায় যদি 13 টাকা লাভ করে তাহলে বিক্রয় মূল্য হবে 113x টাকা। এইটা বিক্রয় মূল্য। বোঝা গেছে? তোমাদেরকে এখানে প্রশ্নে চেয়েছে দ্রব্যটার ক্রয় মূল্য কত, অর্থাৎ 100x এর মান কত, সেটাই কিন্তু প্রশ্ন। আমি এখানে লিখে রাখলাম, এটাকে বার করতে হবে। আমি যেটাকে ক্রয় মূল্য ধরেছি 100x, সেই মানটা বার করতে হবে। এবারে দেখো কি বলেছে, যে যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ই 36 টাকা করে কম হতো। ক্রয় মূল্য ছিল 100x, বলছে 36 টাকা কমে গেল, তাহলে ক্রয় মূল্য কত হতো? 100x - 36। বিক্রয় মূল্য বলছে 36 কমে গেল, তাহলে বিক্রয় মূল্য হলো 113x - 36। তাহলে লাভ কত হলো? আমরা জানি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হয়। কি বললাম? বিক্রয় মূল্য থেকে আমি বিয়োগ করছি ক্রয় মূল্য, এখানে যাই বিয়োগ চিহ্ন দিলাম, ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে এইটা হবে লাভ, অর্থাৎ লাভের পরিমাণ 13x টাকা। লাভ কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে লাভ হয়। এখন ক্রয় মূল্য কত? 100x - 36, এর উপরে লাভ কত হয়েছে? 13x টাকা। কিন্তু লাভ বলছে আরো 6% বেশি হচ্ছে, অর্থাৎ 13 আর 6, আগে যদি 13 হতো এখন 6 বেশি হয়ে 19% লাভ হচ্ছে। 19% মানে কি? 19/100, অর্থাৎ 100 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে 19 টাকা হচ্ছে প্রফিট। এখানে আমি দেখছি যে কস্ট প্রাইস 100x - 36 আর প্রফিট হচ্ছে 13x, অর্থাৎ এখানে প্রফিট বাই সিপি রেশিও হচ্ছে 13x/100x - 36, কিন্তু এখানে প্রফিট বাই সিপি রেশিও দেখছি 19/100। বোঝা গেছে? আমি যদি ক্রস গুণ করি, এটা আসবে 1900x, ক্রস গুণ করলে এদিকে আসবে 1300x সমান 36 × 19, ক্যালকুলেশন করো, এটাই আসছে। এখান থেকে যদি বাদ দিই 600x সমান 36 × 19, আমি কাটতে পারতাম কিন্তু কাটবো না। আমি এখান থেকে বলতে পারি 6 × 100x সমান 36 × 19। আমি এখান থেকে বলতে পারি 100x, যেটা আমাদের উত্তর দরকার আর কি, ক্রয় মূল্য, সেটা সমান কত হবে? 36 × 19/6। এই যে জায়গাটা যেটা উত্তর বেরোচ্ছে ক্রয় মূল্য 100x এর মান, সেটাকে খেয়াল করো, সেটাই আমি প্রথমে লিখেছিলাম। তাহলে এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়ই 36 টাকা করে কম বা বেশি হবে সেটা আমি লিখব, ইন্টু আগে 13 হতো এখন আরো 6 বেশি হচ্ছে, তাই 13 + 6 19 আমি উপরে লিখব, এবং শেষে যে ফিগারটা আরো 6 বেশি হচ্ছে বা কম হচ্ছে সেটাকে নিচে লিখব। এই কনসেপ্ট যদি মাথায় থাকে আমি সঙ্গে সঙ্গে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে আমি বলবো আমার উত্তর হবে 114 টাকা। পরের প্রশ্ন, 2 প্রশ্নে বলেছে ত্রিভুজ ABC তে AB² + AC² সমান BC² এবং BC সমান √2AB হলে ABC কোণের মান কত?
দেখো এই জায়গাটা দেখে মনে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। যেহেতু ত্রিভুজ এবিসি বলেছে, আমি তাহলে বলতে পারি এরকম ফরম্যাট আছে, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এরকম কিছু একটা এখানে দিয়েছে। তাহলে আমরা এই আঁকাটা যদি আঁকি, একটা সমকোণী ত্রিভুজ, বুঝতেই পারছি যে ত্রিভুজটার কথা বলেছে সেটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এ বি সি এই সমকোণী ত্রিভুজের যেহেতু আমি বিসিটা অতিভুজ দেখতে পাচ্ছি তাই এইভাবে আঁকলাম। এ বি লম্ব আর এসি হচ্ছে ভূমি, তার মানে এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। কেন সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে সমকোণ, অতিভুজের উল্টো দিকেরটা হচ্ছে সমকোণ। এবারে বলেছে বিসির মান √2ab। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। বিসির ভ্যালু দেওয়া আছে √2ab, আমি এই জায়গাটায় √2 ইন্টু এবি লিখে দিলাম, স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু √2 স্কোয়ার মানে 2, আর এবি স্কোয়ার আমি এখানে লিখলাম। 2ab স্কোয়ারের দিকে যদি এবি স্কোয়ারটা নিয়ে যাও তাহলে 2ab স্কোয়ার থেকে এবি স্কোয়ার মাইনাস হলে এবি স্কোয়ার বসবে, আর এই দিকে এসি স্কোয়ার ছিল, যদি স্কোয়ার দুটো তুলে দাও তাহলে এসি ইজ ইকুয়াল টু এবি হবে। এসি কোনটা? এইটা। এবি কোনটা? এইটা। অর্থাৎ এই দুটো বাহু সমান। আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজে যদি লম্ব আর ভূমির মান যদি সমান হয় তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হবে। সমকোণ থাকবে কিন্তু সমদ্বিবাহুও হবে। আবার কোনো ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহুর মান সমান, অর্থাৎ যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় ওই দুটো বাহু ভূমির সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণগুলোর মান সমান হবে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি কোণ, কেন এটা সমকোণ ছিল। একটা ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়, সেখান থেকে এ কোণটা নিজেই 90 ডিগ্রি, তাহলে বাদবাকি যে 90 ডিগ্রি কোণ পড়ে থাকলো সেই কোণটা অবশ্যই এই দুটো কোণের যোগফল হবে। কিন্তু যেহেতু এই দুটো কোণের মান সমান তাই 90কে আমি 2 দিয়ে ভাগ করে বলবো এক একটা কোণের মান 45 ডিগ্রি করে। বোঝা গেছে? কি চেয়েছে? এবিসি কোণের মান। দেখো এবিসি কোণের মান 45 ডিগ্রি বেরোলো, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। পরের প্রশ্ন 3 প্রশ্নে বলেছে দুটি নল এ ও বি একটি জলাধারকে যথাক্রমে 10 মিনিট ও 24 মিনিটে পূর্ণ করতে পারে। দুটি নলকে একই সাথে খুলে দেওয়ার কত সময় পর প্রথম নলটি বন্ধ করে দিলে জলাধারটি 9 মিনিটে সম্পূর্ণ ভর্তি হবে। এ ও বি দুটো নলের কথা বলা হয়েছে, এরা 10 মিনিট এবং 24 মিনিটে একটা জলাধারকে ভর্তি করতে পারে। যে জলাধারের কথা বলা হচ্ছে সেই জলাধারে কতটা জল ধরে সেটা হবে এই 10 আর 24, যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছ তাদের লসাগুর সমান, অর্থাৎ 120। এটা হলো 10 আর 24 এর লসাগু। এটা হচ্ছে জলাধারে কতটা জল ধরে, এটা জলাধারের ক্যাপাসিটি। বোঝা গেছে? এবার এই 120, এই যে জলটা বলছে এ 10 মিনিটে ভর্তি করে, 10 মিনিটে যদি 120 ভর্তি করে 1 মিনিটে কতটা ভর্তি করবে? 120কে 10 দিয়ে ভাগ করে আমি বলবো 12। তাহলে আমি কি করছি? এই টোটাল ক্যাপাসিটিকে এইটা দিয়ে ভাগ করছি। তাহলে আমি এখানেও এই টোটাল ক্যাপাসিটিকে 24 দিয়ে ভাগ করে এখানে 5 লিখবো। এগুলো কি বেরোচ্ছে? এগুলো হচ্ছে, এখানে যদি মিনিট দেওয়া থাকে, দেখতে পাচ্ছ মিনিট আছে, তাহলে বলবো প্রতি মিনিটে এ নল 12 ইউনিট জল ভর্তি করে এবং বি নল 5 ইউনিট জল ভর্তি করে। যদি এখানে ঘন্টা দেয়া থাকতো তাহলে আমি বলতাম প্রতি ঘন্টায় এ নল 12 ইউনিট এবং বি নল 5 ইউনিট জল ভর্তি করে। এবারে দেখো দুটো নলকে একসাথে খুলে দেওয়ার কিছুক্ষণ পরে প্রথম নলটা অর্থাৎ এ কে বন্ধ করে দেওয়া হলো। এর ফলে সমগ্র জলাধারটা 9 মিনিটে পূর্ণ হলো। আমাকে বলো দুজনকেই যখন একসঙ্গে খোলা হয়েছে কিছুক্ষণ পর এটাকে বন্ধ করা হয়েছে এবং 9 মিনিটে পুরোটা ভর্তি হয়েছে, তাহলে এই বি নলটা পুরো 9 মিনিট কাজ করেছে, তাই তো? কেন এ কে বন্ধ করা হয়েছে, বি 9 মিনিট তাহলে পুরো কাজ করেছে। বি প্রতি মিনিটে 5 ইউনিট করে জল ভরতে পারে, তাহলে বি একা 9 মিনিটে 5 9 45 ইউনিট জল ভরবে। মোট ক্যাপাসিটি হচ্ছে জলাধারের 120, তার মধ্যে বি একা 45 ভরছে, তাহলে বাকিটা অবশ্যই এ ভরেছিল। 120 থেকে আমি যদি 45 বাদ দিই তাহলে থাকবে 75। তাহলে এ 75 ইউনিট জলটাকে ভর্তি করার পরে তারপরে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন দেখতে হবে যে এ 75 ইউনিট জলটা কতক্ষণে ভর্তি করবে।
এ কে ভর্তি করতে হবে 75 ইউনিট জল, এ প্রতি মিনিটে 12 ইউনিট করে জল ভরে, তাহলে 75 জল ভরতে এর কত সময় লাগবে? এইটা ভর্তি করার পরে কিন্তু একে বন্ধ করা হয়েছে এবং এটাই হবে আমাদের উত্তর। 75কে 12 দিয়ে ভাগ করলে 6 12 72 দেখতে পাচ্ছি, 6 দিয়ে উত্তর শুরু হবে, একটাই অপশন আছে, তাই আমি দেখব না ওটা 6 মিনিট 15 সেকেন্ড হচ্ছে কিনা। পরের প্রশ্ন, 4 প্রশ্নে বলেছে যদি পরপর 5টি পূর্ণ সংখ্যার যোগফল 40 হয় তবে প্রথম ও শেষ সংখ্যাটির গড় কত? একটা জিনিস আগে জেনে রাখো, এই যে এখানে বলেছে পরপর 5টা, পরপর 3টে, পরপর 5টা, পরপর 7টা, পরপর 9টা, এই যদি অযুগ্ম সংখ্যা থাকে এখানে 3 5 7 9 11 ইত্যাদি, তাহলে এদের মাঝখানের সংখ্যাটা সবসময় ওদের গড় হয়। কি বললাম? যেমন মনে করো 3টে পরপর সংখ্যা আমি যদি বলি 1 2 3, কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টে, এদের গড় কত? আমি বলবো এদের গড় হচ্ছে এদের মাঝখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ 2 হবে এদের গড়। দেখে নাও 3 + 2 + 1 6, 3 আর 2 5 আর 1 6, 6কে যদি 3টে সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে গড় হবে কত? 2। যদি আমি বলি পরপর 5টা সংখ্যা আছে, তাহলে এদের মাঝখানে কোনটা আছে? এদিকে দুটো বাদ দাও, এদিকে দুটো বাদ দাও, তাহলে মাঝখানের সংখ্যা হচ্ছে 3, এটাই হবে এই 5টা সংখ্যার গড়। দেখে নাও 5 আর 4 9 আর 3 12 আর 2 14 আর 1 15, 15কে 5টা সংখ্যা দিয়ে ভাগ করলে গড় হবে 3। বোঝা গেছে? তাহলে এই জায়গায় যদি বিজোড় সংখ্যা থাকে 3 5 7 9 11 13, তাহলে আমরা বলবো মাঝখানের সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যাগুলোর গড়। এক্ষেত্রে 5টা সংখ্যা আছে, আমি 5টা প্লেস বসালাম, তাহলে গড় কোনটা হবে? 5টা সংখ্যা যেহেতু আছে এই মাঝখানের সংখ্যাটাকে বলবো আমি গড়। এদিকে দুটো বাদ দাও, এদিকে দুটো বাদ দাও, মাঝখানের সংখ্যাটাকে আমি গড় বলবো। দেখো 5টা সংখ্যার যোগফল যদি 40 হয় তাহলে 5টা সংখ্যার গড় কত? তুমি বলবে 40/5 = 8। বোঝা গেছে? 5টা সংখ্যার যোগফল যদি 40 হয় গড় হচ্ছে 8। আমি কি বললাম? গড় বসবে এই জায়গাটা, তাহলে 8কে আমি এই জায়গায় বসিয়ে দিলাম। যেহেতু এরা পরপর সংখ্যা, তাহলে 8 এর আগে ছিল 7, তার আগে ছিল 6, 8 এর পরে ছিল 9, তারপরে ছিল 10। দেখো পরপর সংখ্যা হচ্ছে 6 7 8 9 10। বলেছে প্রথম ও শেষ সংখ্যার গড় কত? প্রথম সংখ্যা 6, শেষ সংখ্যা 10, এদের যোগফল কত? 6 + 10 16, এদের গড় কত? দুটো সংখ্যার যোগফল যদি 16 হয় তাদের গড় 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 16কে 2 দিয়ে ভাগ করলে গড় পাবো 8, যেটা অপশন নাম্বার 2 তে আছে। পরের প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে a ও b। ত্রিভুজটির 3টি বাহুর উপর বাইরের দিকে 3টি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ ও 3টি বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল কত? ভালো প্রশ্ন। দেখো একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে বাহুগুলো আছে, এই সমকোণ, এটা লেগে আছে যে দুটো বাহুর মধ্যে, তাদের একটার মান a একটার মান b বলে দিয়েছে। আচ্ছা সমকোণের লম্ব a, ভূমি যদি b হয়, অতিভুজ কত হবে? আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, তাহলে অতিভুজ মানে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের রুট, অর্থাৎ এইটা হবে √a² প্লাস b স্কয়ার। বলতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান যদি অতিভুজের স্কয়ার হয় তাহলে অতিভুজ মানে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের রুট। এবারে বলেছে এই 3টে বাহু দেখতে পাচ্ছ, ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটার উপরে যদি বাইরের দিকে 3টি বর্গক্ষেত্র অঙ্কন করি, দেখো এইটাকে বাহু হিসেবে ভেবে আমি যদি একটা বর্গক্ষেত্র বাইরের দিকে আঁকি কিরকম দেখতে হবে? এরকম। তাহলে এই যে বর্গক্ষেত্র আঁকলাম, এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হবে a। তাহলে এই বর্গক্ষেত্র যার একটা বাহুর দৈর্ঘ্য a, তার ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার। একইভাবে এই b বাহুটার উপর বাইরের দিকে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে তার প্রতিটা বাহুর মানই b হবে। যে বর্গক্ষেত্রের একটা বাহুর মান b, তার ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার অর্থাৎ b স্কয়ার। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার। তেমন করে এই অতিভুজের উপরও যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি যার প্রতিটা বাহুর মান হবে √a² প্লাস b স্কয়ার, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার। এটা হচ্ছে বাহু, তার স্কয়ার যদি করি তাহলে রুটটা উঠে গিয়ে ক্ষেত্রফল হবে a² প্লাস b স্কয়ার।
বোঝা গেছে? আমি কি কি পেলাম? তিনটে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম a স্কয়ার, b স্কয়ার, আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আর বলেছে তিনটে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো নিতেই হবে, আর ত্রিভুজের ক্ষেত্রফলও বার করতে হবে। দেখো ত্রিভুজ মানে কি ছিল? এই সমকোণী ত্রিভুজটা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি ইন্টু উচ্চতা করলে এই ক্ষেত্রফলটা আসবে হাফ ab। বোঝা গেছে? তাহলে বলেছে এই ত্রিভুজ আর এই তিনটে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত? আমরা দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রফল a স্কয়ার, এটার ক্ষেত্রফল b স্কয়ার, এটার ক্ষেত্রফল a স্কয়ার প্লাস b স্কয়ার, আর ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ab। এখান থেকে যদি যোগ করো এটা 2a স্কয়ার প্লাস b স্কয়ার আসবে। আর উত্তরে প্রোফর্মায় যদি নিয়ে যেতে চাও 1/2 কে যদি ভাগ করো 0.5 ab আসবে। তাহলে আমাদের ক্ষেত্রফল আসবে এইটা, যেটা অপশন নাম্বার 3 তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 6 প্রশ্নে বলেছে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। আমি এর আগের সেটেও বলেছিলাম, যারা এই সেটটা প্রথম দেখছো আগের সেটটা আরেকবার দেখো, পারলে তার আগের সেটগুলোও দেখো। এইগুলো কিন্তু ওখানে বলা হয়েছে যে এর মান যদি এইটা হয়, দেখতে পাচ্ছ এইটা পুরো রুট করা আছে, বর্গমূল, তাহলে এর মানটা হচ্ছে পুরোটার বর্গমূল। এই বর্গমূলটা কিভাবে করতে হয় আমি বারবার বলছি। বর্গমূল করার সিস্টেম হচ্ছে, আমি এই যে ভিতরে যে রুট চিহ্নটা আছে দেখতে পাচ্ছ, এখানে যে রুট থাকবে তার আগে একটা খালি 2 আছে কিনা দেখে নাও, যদি না থাকে আনতে হবে। কিভাবে? আমি আগের সেটে বলেছি। কিন্তু এই প্রশ্নে যেহেতু দেখছি যে এই রুটের বাইরে 2 আছে, তখন এই 12 সংখ্যাটাকে আমি এমন দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব যাদেরকে যোগ করলে এই প্রথমের সংখ্যাটা পাওয়া যায়। দেখো 12 একে 12 হয়, 6 দুগুণে 12 হয়, 3 4-এ 12 হয়। আমি 3 4-এ 12টা নেব, তার কারণ হচ্ছে 3 আর 4-কে গুণ করলে যেরকম 12 হয় এটা যেমন সত্যি, আবার 3 আর 4-কে যোগ করলেও কিন্তু 7 হয়। আমি এই সংখ্যাটাকে দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব, আবার এই দুটোকে যোগ করলে যেন এইটা আসে সেটাকেও দেখব। যাই 3 4-এ 12 দেখলাম আর 4 আর 3-এ 7 হচ্ছে দেখলাম, এদের মধ্যে বড় সংখ্যাটাকে প্রথমে লিখে রুট দেবো, আর ছোট সংখ্যাটাকে পরে রেখে তার রুট দেবো। মাঝখানে প্লাস চিহ্ন থাকলে প্লাস বসাবো, মাইনাস থাকলে মাইনাস বসাবো। তাহলে এটার উত্তর হবে 2 প্লাস √3। তাহলে এর মান হচ্ছে এইটা। একইভাবে দেখো একই জিনিস আছে, দেখতে পাচ্ছ? একইভাবে করলে তোমরা দেখবে কি এর প্রথমে এইটা আসবে এবং পরে 3 আসবে, যেহেতু মাইনাস ছিল আমি মাইনাস বসাবো। বোঝা গেছে? এক সংখ্যা আছে তাই আমি আর করলাম না। তাহলে এটার ক্ষেত্রে উত্তর হবে 2 মাইনাস √3। তাহলে এর মান আর বি এর মান আমি পেয়ে গেলাম। এবারে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে দিয়েছে। এটার ফর্মুলা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমি a প্লাস b এর মান বার করতে পারবো, ab এর মানও বার করতে পারবো। a প্লাস b এর মান কত হবে? a এর মান 2 প্লাস √3 প্লাস b এর মান এখানে আছে, এটাকে কাটলে আসবে 4। আর ab এর মান কত আসবে? a ইন্টু b। এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। 4 থেকে 3 বাদ দিলে 1 আসবে। তাহলে ab এর মান 1 আর a প্লাস b এর মান 4। এই প্রশ্নের যেটা আমরা ফর্মুলা ফেলেছি সেখানে বসিয়ে দাও। a প্লাস b এর মান 4 কিউব ছিল, মাইনাস 3 ইন্টু ab এর মান 1 আর a প্লাস b এর মান 4। 4 এর কিউব 64 থেকে 12 যদি বাদ দিই 52 হবে এই প্রশ্নের উত্তর, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 7 প্রশ্নে বলেছে 10টি সংখ্যার গড় 7.6। পরে দেখা গেল এই গড় করার সময় একটি সংখ্যা 8কে ভুলবশত 3 লেখা হয়েছে, সংখ্যাগুলির সঠিক গড় কত? 10টা সংখ্যার গড় যদি 7.6 হয় তাহলে টোটাল কত? 76। এই টোটালটা করলে কখন? 8কে ভুল করে 3 লিখেছো, অর্থাৎ এই টোটালের মধ্যে তুমি 3 নিয়েছো, মাইনাস করে দাও। কি নেওয়া উচিত ছিল? 8 নিয়ে নাও। বোঝা গেছে? 76 যেটা আছে তার মধ্যে তুমি ভুলবশত 3 নিয়ে নিয়েছো, যেহেতু ভুল করেছো 3কে বাদ দিয়ে দাও। বলেছে হওয়া উচিত ছিল 8, তাই 8কে যোগ করে দাও। তাহলে 10টা সংখ্যার টোটাল এখন এটা হবে, গড় চেয়েছে তাই 10 দিয়ে ভাগ করো।
তাহলে এখান থেকে আসছে 5, 76 আর 5 81/10, তাহলে গড় 8.1, যেটা অপশন নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 8 প্রশ্নে একটা মান নির্ণয় করতে দিয়েছে। দেখো এই জায়গাটা কি আছে, 2 - 1/3, এটাকে যদি সরল করি 3 দুগুণে 6 থেকে 1 বাদ দিলে 5/3 আসবে, ঠিক, ইন্টু যদি এইটা সরল করো 5 দুগুণে 10 থেকে 3 বাদ দিলে 7, 5 দুগুণে 10 থেকে 3 বাদ দিলে 7, 7/5, ইন্টু যদি এইটা করি 7 দুগুণে 14 থেকে 5 বাদ দিলে 9, 9/7, ইন্টু যদি আমি এইটা করি 999 কে 2 দিয়ে গুণ করে 997 যদি আমি বিয়োগ করি, এটা আসবে 1001/3। এবারে দেখো কাটছে কিভাবে, এই ক্রস কাটছে, দেখতে পাচ্ছ এই ক্রস কাটছে। তাহলে এইভাবে কাটতে কাটতে যদি যায় পুরো সিরিজটায় গিয়ে এইভাবে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এদিক থেকে শুধুমাত্র 1001 আর এইখানে থাকবে শুধুমাত্র 3, তাহলে উত্তর হবে এটা, যেটা অপশন নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, একটি নৌকার নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে 10 ঘন্টা ও প্রতিকূলে 20 ঘন্টা করে সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার হলে স্থানটির দূরত্ব কত? দেখো এই বোট অ্যান্ড স্টিমের অঙ্কের সময় আমি একটা জিনিস বলেছিলাম, পারলে ভিডিওগুলো একটু দেখো, কেন কনসেপ্ট না থাকলে এটা করা খুব মুশকিল। অনুকূল বেগ আর প্রতিকূল বেগ যদি পাওয়া থাকে তাহলে তাদেরকে 2 দিয়ে ভাগ করলে আমি নৌকার বেগ পাবো, স্থির জলে নৌকার বেগ পাবো। আর অনুকূল বেগ থেকে প্রতিকূল বেগ বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমি স্রোতের বেগ পাবো। বোঝা গেছে? তাহলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ অনুকূল বেগ প্লাস প্রতিকূল বেগ বাই 2 এবং স্রোতের বেগ অনুকূল বেগ মাইনাস প্রতিকূল বেগ বাই 2। এবারে দেখো এখানে বলেছে একটা নির্দিষ্ট দূরত্ব, অনুকূলে 10 ঘন্টা প্রতিকূলে 20 ঘন্টা লাগছে। তাহলে অনুকূল আর প্রতিকূলে বলেছে টাইমের কথা, কত লাগছে, অনুকূলে 10 ঘন্টা প্রতিকূলে 20 ঘন্টা, তাহলে রেশিওটা কত, 1:2। অনুকূল বেগে 1 ঘন্টা লাগলে প্রতিকূল বেগে 2 ঘন্টা লাগবে। এবার দেখো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এই সূত্র আমরা জানি। যেহেতু নির্দিষ্ট দূরত্ব বলেছে তাই দূরত্বটাকে 1 মনে করে নাও, তাহলে s ইজ ইকুয়াল টু 1/t হবে, অর্থাৎ স্পিড আর টাইমের রেশিও উল্টো হবে। এখানে টাইমের রেশিও 1:2 দিয়েছে, তাহলে স্পিডের রেশিও হবে ঠিক উল্টো, অর্থাৎ 2:1। তাহলে অনুকূলে বেগ যদি 2 হয় প্রতিকূলে বেগ হবে 1। আমি কি বলেছি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 সমান নৌকার বেগ, তাহলে 2 + 1/2 এটা কি হলো, নৌকার বেগ। কিন্তু প্রশ্নে দিয়েছে নৌকার বেগ 9, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে 9। এখান থেকে কি পেলাম, 3/2 ইকুইভ্যালেন্ট টু 9। এটা যদি কাটি তাহলে আমি পাচ্ছি 1/2 ইকুইভ্যালেন্ট টু 9, সরি 3। বোঝা গেছে? কি চেয়েছে, চেয়েছে স্থানটার দূরত্ব কত। দেখো আমি যেহেতু নৌকার বেগ বার করলাম, স্রোতের বেগ কি হবে, স্রোতের বেগ হবে অনুকূল থেকে প্রতিকূল বাদ দিয়ে, এখানে যে সূত্র আছে খেয়াল করছো, অনুকূল থেকে প্রতিকূল বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করলে স্রোতের বেগ পাওয়া যাবে, অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে হাফ ইউনিট। হাফ ইউনিটের ভ্যালু আমি বার করে ফেলেছি, তাহলে আমি বলতে পারি স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকার বেগ হচ্ছে 9 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা। এবার অনুকূল বেগ বলতে কি বোঝায়, অনুকূল বেগ বলতে বোঝায় নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগটাকে আমি যোগ করব। এখানে নৌকার বেগ 9, স্রোতের বেগ 3, তাহলে অনুকূলে বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অনুকূল বেগ, অর্থাৎ অনুকূলে প্রতি ঘন্টায় 12 কিলোমিটার করে যায়। অনুকূলে 10 ঘন্টায় ওই জায়গায় গেছে, যে নির্দিষ্ট দূরত্বের কথা বলা হয়েছে সেই দূরত্ব 10 ঘন্টায় গেছে। আমি দেখছি অনুকূলে প্রতি ঘন্টায় যায় 12 করে, তাহলে 10 ঘন্টায় কতটা যাবে, 10 ঘন্টায় যাবে 120 কিলোমিটার। 10 ঘন্টায় যেহেতু সে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমি বলবো 10 ঘন্টায় 120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, যেটা অপশন নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন,
10 প্রশ্নে বলেছে যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 20 সমান 210 হয় তবে 1 কিউব প্লাস 2 কিউব এরম করে 20 কিউব পর্যন্ত মান কত। দেখো পরপর n সংখ্যক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 2 3 4 ইত্যাদি করে দেখছো n সংখ্যক মানে 20টা সংখ্যা, এটা হচ্ছে n এর মান। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2। যদি nটা সংখ্যা থাকে তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে n ইন্টু n প্লাস 1/2। এখানে দেওয়া আছে 210, তাহলে আমি বলবো এটার মান 210। পরপর স্বাভাবিক সংখ্যা সে 20টা থাকুক 200টা থাকুক ফর্মুলা একই, n মানে হচ্ছে শেষ সংখ্যাটা। বোঝা গেছে? আমি দেখো যদি এখানে 20 বসিয়ে দিই তাহলে 20 n এর ভ্যালু যদি 20 বসাই 20 ইন্টু 20 প্লাস 1 21/2, 20 কে 2 দিয়ে কাটলে 10 আসবে, 21 10 210 হচ্ছে। দেখতে পাচ্ছ? আবার পরপর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কিউব আছে, তাদের সমষ্টির ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, অর্থাৎ কিউব থাকবে তাদের সমষ্টি হচ্ছে এই ফর্মুলাই থাকবে, খালি হোল স্কোয়ার একটা দিতে হবে। আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এইটার মান কি, এটার মান হচ্ছে এইটা। আমি দেখতে পাচ্ছি n ইন্টু n প্লাস 1/2 এর ভ্যালু 210। আমি যদি এইখানে বসিয়ে দিই তার স্কোয়ার হবে আমাদের উত্তর 21 21 441, তাহলে উত্তর হবে অপশন নাম্বার 4 যেটা অপশন 44,100 যেটা অপশন নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে এ বি ও সি একটি কাজ যথাক্রমে 8 10 এবং 15 দিনে করতে পারে। এ এবং বি কাজটি শুরু করার দুদিন পর এ কাজ ছেড়ে চলে গেল, এরপর সি কাজে যোগ দিল এবং সি ও বি একত্রে কাজটি শেষ করলো। কাজটি কত দিনে শেষ হবে? কি বলেছে? এ আর বি কাজ শুরু করেছে এবং দুদিন করেছে, তারপরে এ ছেড়ে চলে গেল, তারপর সি কাজে যোগ দিল, অর্থাৎ বাকি কাজটা বি আর সি মিলে করলো। বলেছে কাজটা কতদিনে শেষ হবে। দেখো যে কাজটার কথা বলা হয়েছে সেই কাজটা কতটুকু, আমি সবসময় বলছি যে এ 8 দিনে, বি 10 দিনে, সি যদি 15 দিনে করে তাহলে কাজটা হবে এই তিনটে সংখ্যার লসাগু। 8 10 15 লসাগু হচ্ছে 120, অর্থাৎ টোটাল কাজটা হচ্ছে 120 ইউনিট। 120কে 8 দিয়ে ভাগ করলে বেরোবে 15, 10 দিয়ে ভাগ করলে বেরোবে 12 এবং 120কে 15 দিয়ে ভাগ করলে বেরোবে 8। এই যে ভাগফলগুলো বেরোলো এটা কি? এটা হচ্ছে এ প্রতিদিন 15 ইউনিট করে কাজ করে, যেহেতু এখানে দিন আছে তাই আমি বলবো এ প্রতিদিন 15 ইউনিট করে কাজ করে, বি প্রতিদিন 12 ইউনিট করে কাজ করে এবং সি প্রতিদিন 8 ইউনিট করে কাজ করে। এই জায়গায় এ আর বি দুদিন কাজ করেছে, এ প্রতিদিন 15 করে কাজ করে দেখালাম, আর বি প্রতিদিন 12 করে কাজ করে। প্রতিদিন যদি 15 প্লাস 12 অর্থাৎ 27 করে কাজ করে তাহলে এই দুদিনে কতটা কাজ করবে? 27 দুগুণে 54 ইউনিট। 120 ইউনিটের মধ্যে দুদিনে 54 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে বাকি কতটা থাকলো? 120 মাইনাস 54। 120 থেকে যদি 54 বাদ দিই সেটা হবে 66। এই কাজটা কারা করছে? এই কাজটা করছে বি আর সি মিলে। বি প্রতিদিন 12 ইউনিট কাজ করে, সি প্রতিদিন 8 ইউনিট কাজ করে, দুজনে মিলে প্রতিদিন 20 ইউনিট করে কাজ করে। তাহলে এখানে যে 66 ইউনিট কাজ বাকি আছে এটা করতে কতদিন সময় লাগবে? 66 কাজ করবে, প্রতিদিন 20 করে করছে, তাহলে সময় লাগবে এতদিন। এটাকে কাটো, 33/10 দিন সময় লাগবে। তাহলে আমি দেখলাম যে এ আর বি দুদিন কাজ করেছে, বি আর সি 33/10 দিন কাজ করেছে, হয়ে কাজটা শেষ হয়ে গেল। তাহলে কাজটা শেষ হতে মোট এতদিন সময় লাগবে। 10 দুগুণে 20 প্লাস 33 53/10 দিন, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের মান 16√2 সেমি হলে এর ক্ষেত্রফল কত? সমকোণী সমদ্বিবাহু, কিছুক্ষণ আগে খুব সম্ভবত এরকম একটা অঙ্ক হয়েছিল, সমকোণ হবে এবং সমদ্বিবাহু অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা। যদি এই বাহুটা সমান এই বাহুটা হয় আমি এই বাহু দুটোকে x মনে করে নিচ্ছি, x x, বোঝা গেছে? এবার দেখো এটা x, এটা যদি x হয় তাহলে অতিভুজ কত হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার।
কি বললাম, লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এটা করলে কত আসবে, 2x স্কোয়ার, অর্থাৎ অতিভুজের স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার। তাহলে অতিভুজের মান কত হবে, এটা স্কোয়ার ছিল বলে 2টা রুট হবে আর x স্কোয়ার ছিল x হয়ে যাবে। বোঝা যাচ্ছে আমি রুট করছি, অতিভুজ সমান হবে 2 এর রুট, x স্কোয়ারের রুট হচ্ছে x। তাহলে অতিভুজের মান এইটা, কিন্তু এখানে বলেছে অতিভুজের মান 16 রুট 2। তাহলে আমি বলতে পারি রুট 2x এর মান হচ্ছে 16 রুট 2, রুট কেটে গেল, তাহলে x এর মান 16। কি চেয়েছে, এর ক্ষেত্রফল কত, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি x, উচ্চতা x, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 16 যেহেতু x এর মান 16। এটা ক্যালকুলেশন করলে আসবে 128, যেটা অপশন নাম্বার 2 তে আছে। পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে 76 জন শ্রমিক একটি কাজ 33 দিনে করতে পারে, কিন্তু কাজ শুরুর দিনে কয়েকজন শ্রমিক কাজে যোগ না দেওয়ায় কাজটি 44 দিনে শেষ হলো। কতজন শ্রমিক কাজে যোগ দেয়নি? আমি মনে করে নিচ্ছি যে x জন শ্রমিক কাজে যোগ দেয়নি, তার মানে x এর মান নির্ণয় করতে হবে। দেখো 76 জন শ্রমিক 33 দিনে একটা কাজ করছে, আমি যদি বলি একদিনেই কাজটা করতে হবে, 33 দিনে যদি 76 জন করে, একদিনে করতে গেলে 33 ইন্টু 76 জন শ্রমিক দরকার। অর্থাৎ যখন আমি এইটা বার করলাম সেটা হচ্ছে মোট কাজ। বোঝা গেছে? তাহলে শ্রমিকের সংখ্যার সঙ্গে দিন গুণ করলে আমি মোট কাজ পাবো। 33 দিনে যদি 76 জন করে, একদিনেই কাজ করতে গেলে লোক সংখ্যা বেশি লাগবে, কারণ 33 দিনে যদি 76 লাগে, আমি বলছি একদিনেই করতে হবে, তাহলে 33 গুণ লোক লাগবে। এটা হচ্ছে মোট কাজ, সেটা আমি লিখলাম। এই কাজটাই করতে হবে, কিন্তু যেদিনকে কাজ করছে সেদিনকে কিছু জন আসেনি, আমি মনে করছি x জন আসেনি, 76 জন আসার কথা ছিল, x জন আসেনি, তাহলে এসছে কতজন, 76 মাইনাস x। তাহলে এরা কাজটা করলো কত দিনে, 44 দিনে। আমি কি করলাম দেখো, আবার লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা গুণ করলে টোটাল কাজটা পাওয়া যায়, যেটা এখানে করেছিলাম, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা গুণ করলে টোটাল বলেছিলাম। এখানে লোক এখন 76 মাইনাস x, তার সঙ্গে দিন সংখ্যা 44 গুণ করলাম, সেটা হবে টোটাল কাজ। কোনটা, এই কাজটাই কিন্তু এই কাজটা। বোঝা যাচ্ছে? এবারে জাস্ট কাটো, 11 দিয়ে কাটলে এটা আসবে 4, এটা 4 19 76, অর্থাৎ 76 মাইনাস এক্স সমান হচ্ছে 57। তাহলে এক্সটা যদি এদিকে নিয়ে আসি, 76 মাইনাস 57 আসবে, অর্থাৎ 19, যেটা অপশন নাম্বার 3 তে আছে। পরের প্রশ্ন, PQRS একটি বর্গক্ষেত্রের ভিতরে একটি সমবাহু ত্রিভুজ PQR অঙ্কন করা হলো, PTS কোণের মান কত? একটা বর্গক্ষেত্র, এইটা বলেছে, বাপরে কি অবস্থা বর্গক্ষেত্রে, PQRS এর ভিতরে একটা সমবাহু ত্রিভুজ TQR অঙ্ক করা হলো। এই দেখো QR থাকবে, কিন্তু ওরা বলছে TQR, মানে এই মাপেরই একটা ত্রিভুজ তৈরি করতে হবে, সেটা হচ্ছে TQR। তাহলে আমি কি দেখলাম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যা হবে, এই যে সমবাহু ত্রিভুজটা তৈরি করছি তার বাহুর মানও কিন্তু সমান, তার কারণ এই ত্রিভুজটার ভূমির মান যা, বর্গক্ষেত্রের ভূমির মানও তাই, কেন ওই ভূমির উপরই ত্রিভুজটা তৈরি করা হয়েছে। বোঝা গেছে? এবারে দেখো এখানে যেটা বলেছে যে PTS কোণের মান কত, তার মানে আমাকে এটার সঙ্গে এটাকে যোগ করতে হবে, এবং এটার সঙ্গে এটাকে যোগ করে বলছে এই কোণটার মান কত। এখানে টিটাকে এইখানে লিখলাম, এই কোণটার মান কত। বোঝা গেছে? এবার দেখো এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণগুলো 60 ডিগ্রি করে বলতে পারি। বর্গক্ষেত্র ছিল এইটা PQRS বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের প্রতিটা কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ এই টোটাল কোণটা ছিল 90 ডিগ্রি। তার মধ্যে এটা যদি 60 হয়, তাহলে এইটুকুনি কোণের মান 30 হতে হবে। একইভাবে বর্গক্ষেত্রের পুরো এই কোণটা 90 ডিগ্রি ছিল, এটা যদি 60 হয় তাহলে এটাও 30 হবে। বোঝা গেছে? এবারে দেখো
বর্গক্ষেত্রের বাহু আর ত্রিভুজের বাহু সমান, তার কারণ এই ভূমিটা সমান ছিল। তাহলে ত্রিভুজের এই বাহুর সঙ্গে বর্গক্ষেত্রের এই বাহুটা সমান হবে, কেন বর্গক্ষেত্রের বাহু আর ত্রিভুজের বাহু সমান। তাহলে এই যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। দুটো বাহু ত্রিভুজের সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমিতে যে কোণগুলো উৎপন্ন হয় তারা সমান হবে, কেন এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণও সমান হবে। এই কোণটা যদি 30 হয়, একটা ত্রিভুজের তিনটে কোণের মান 180, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180, তিনটে কোণের সমষ্টি, তার মধ্যে 30 দেওয়া আছে, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি হবে 150। দুটো কোণের যোগফল 150 হলে এক একটা কোণ কত করে হবে? 150কে 2 দিয়ে ভাগ করে বলবো এটাও 75 হবে, এটাও 75 হবে। ঠিক একই কেস হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে, এক জিনিস একইভাবে তোমরা বার করতে পারবে, এই কোণটা 75, এই কোণটা 75, সেম জিনিস। তাহলে আমি দেখলাম এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা এই কোণটা 75, এটা 60, এটা 75, তাহলে টোটাল কত হচ্ছে? 75 প্লাস 75 প্লাস 60 অর্থাৎ 210 হচ্ছে। টোটাল এই কোণটার মান কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে যদি আমি 210 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে 150 ডিগ্রি পাওয়া যাবে, যেটা হচ্ছে এই কোণটার মান। কেন এই কোণগুলোর যোগফল হচ্ছে 210, তাহলে এইটার মান কত যেটা চেয়েছে? 360 থেকে 210 বাদ দিলে 150 ডিগ্রি, যেটা অপশন নাম্বার 2 তে আছে। পরের প্রশ্ন 15 প্রশ্নে বলেছে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত যথাক্রমে 4:3:2, একই পরিমাণ রাস্তা অতিক্রম করতে ওই গাড়ি তিনটির প্রয়োজনীয় সময়ের অনুপাত কত? আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এর আগেও বলেছি। এখানে বলেছে একই পরিমাণ রাস্তা, মিন্স ডিস্টেন্সটা সমান। ডিস্টেন্স যদি সমান হয় তাহলে এটাকে এক মনে করে নাও, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু 1/t হবে, অর্থাৎ স্পিডের রেশিও আর টাইমের রেশিও উল্টো হবে। এখানে স্পিডের রেশিও দেওয়া আছে 4:3:2, বলেছে সময়ের অনুপাত অর্থাৎ টাইমের রেশিও কত। আমি কি বলেছি? স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও ঠিক তার উল্টো হবে যদি ডিস্টেন্সটা সমান দেয়। ডিস্টেন্স সমান ছিল, তাই স্পিডের রেশিও যা আছে টাইমের রেশিও উল্টো হবে। এখানে তিনটে সংখ্যা আছে, উল্টো বলতে এটাকে 1/4 করো, এটাকে 1/3 করো এবং এটাকে 1/2 করো, এটা হবে তোমাদের উত্তর। 4, 3, 2 এর লসাগু হচ্ছে 12, 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এটা 3, এটা 4, এটা হচ্ছে 6, অর্থাৎ উত্তর হচ্ছে 3:4:6, যেটা অপশন নাম্বার 2 তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।